20 বছরের মধ্যে সর্বনিম্নে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি, বিনিয়োগ বাড়াচ্ছে সুদহার, কমাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। শিল্পে গ্যাসের দাম বৃদ্ধি দিচ্ছে ভুল বার্তা। 1 বছরে বেশি সময় ধরে অচল বেনাপোল বন্দরের স্ক্যানিং মেশিন, ঠেকানো যাচ্ছে না চোরাচালান ও মিথ্যা ঘোষণায় আমদানি, দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ বন্দর কর্তৃপক্ষের। হাওরে বোরো মৌসুমের ধান কাটা শুরু, ভালো ফলন হলেও শ্রমিক হারভেস্টার মেশিন সংকটে দুশ্চিন্তায় কৃষক। দুর্যোগ এড়াতে 80% পাকলেই ঘরে তোলার পরামর্শ। বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে ক্ষতির মুখে পড়বে 1000 তৈরি পোশাক কারখানা, স্থায়ীভাবে প্রত্যাহারে কৌশলী আলোচনা চালিয়ে যাওয়ার পরামর্শ। এবং ইলেকট্রনিক্স পণ্যের শুল্কারোপ নিয়ে সুর পাল্টালেন ট্রাম্প, স্মার্টফোন কম্পিউটারও আসবে ট্যারিফের আওতায়। অনিশ্চয়তার মুখে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছে আমি কাজল আব্দুল্লাহ। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমেছে 20 বছরের মধ্যে সর্বনিম্নে। বিনিয়োগ মন্দা কাটাতে জুনে সুদহার কমানোর উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। ঠিক এমন সময় বাড়ানো হলো গ্যাসের দাম, যা বিনিয়োগকারীদের দিচ্ছে ভুল বার্তা। এমন মন্তব্য করে ব্যবসায়ীরা বলছেন রাজনৈতিক অনিশ্চয়তায় বিনিয়োগ বাড়বে না। সাইফুল ইসলামের রিপোর্ট। কর্মসংস্থান বাড়াতে নতুন বিনিয়োগের কোনো বিকল্প নেই। এজন্য দেশের বিভিন্ন স্থানে গড়ে তোলা হয়েছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল। বিনিয়োগ পরিস্থিতি যে ভালো নয় তা ফেব্রুয়ারি মাসে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি 20 বছরের মধ্যে সর্বনিম্নে নেমে যাওয়াতেই বোঝা যাচ্ছে। ওদিকে চলতি অর্থ বছরের জুলাই ফেব্রুয়ারির সময়ে মূলধনী যন্ত্রপাতি আমদানি বছরের ব্যবধানে কমেছে 25% বেশি। ট্রানজিশন টাইমে এটাকে দিয়ে কোনো কিছু অ্যাসেস করা যাবে না। আমরা অবশ্যই বিশ্বাস করি যে সিচুয়েশন সেটেল করে গেলে ইনভেস্টমেন্ট আরও বাড়বে। বিনিয়োগের এই সম্ভাবনাকে কাজে লাগাতে এবারে সুদহার কমানোর দিকে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। বর্তমানে থাকা 10 ভাগ নীতি সুদহার কমানো হবে, তবে সেটা মূল্যস্ফীতিকে বাগে আনার পর। ফুড আইটেমের মূল্যস্ফীতি কিন্তু 4%-এর অধিক কমেছে। সার্ভিস সেক্টরে বা অন্যান্য সেক্টরে সেটা কমেছে 2%-এর মতো। আগামী জুন নাগাদ এটা সন্তোষজনক পর্যায়ে নেমে আসবে বলে আমরা আশাবাদী, এবং সন্তোষজনক পর্যায়ে নেমে আসলে বাংলাদেশ ব্যাংক তখন পলিসি রেট কমানোর বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করবে। সরকারের দিক থেকে এমন সব উদ্যোগের বিপরীতেই হঠাৎই নতুন শিল্পের জন্য বেড়ে গেল গ্যাসের দাম। এত বড় সফল একটা ইনভেস্টমেন্ট সামিট হয়ে গেল বাংলাদেশে, এবং সেই সামিটের পরপরই এই গ্যাসের মূল্য বৃদ্ধিটা কিন্তু ইনভেস্টরদের কাছেও কিন্তু একটা রং মেসেজ যাবে। এসব ভুলবার্তা সম্ভাব্য বিনিয়োগকারীদের জন্য সুখকর নয় উল্লেখ করে বিনিয়োগের পরিবেশ নিশ্চিতের উপর জোর দিয়েছেন অর্থনীতিবিদরা। আর্থসামাজিক পরিবেশটাকে বিনিয়োগ বান্ধব না করতে পারি, তাহলে তো এই অবস্থা থেকে উত্তরণ করা সম্ভবপর হবে না। জিডিপির অনুপাতে বাংলাদেশে বেসরকারি খাতের বিনিয়োগ গেল কয়েক বছর ধরেই 23 থেকে 24% ঘরে ঘোরাফেরা করছে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। স্থগিতাদেশের পর বর্ধিত মার্কিন শুল্ক আরোপ হলে দেশের প্রায় 1000 তৈরি পোশাক কারখানা ক্ষতির মুখে পড়বে, এমন আশঙ্কা শিল্প মালিকদের। এ অবস্থায় স্থায়ীভাবে শুল্ক প্রত্যাহারে মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা এগিয়ে আনার তাগিদ তাদের। রপ্তানিমুখী বাংলাদেশি তৈরি পোশাকের 5 ভাগের প্রায় 1 ভাগ 19% যায় মার্কিন যুক্তরাষ্ট্রে। আর দেশটির আমদানি করা তৈরি পোশাকের 11.07% হিস্সা নিয়ে মার্কিন বাজারে তৃতীয় শীর্ষ রপ্তানিকারক বাংলাদেশ। তবে এই বাজারে 37% শুল্ক বৃদ্ধির সিদ্ধান্তে বিপাকে পড়তে পারে বাংলাদেশের প্রায় 1000 তৈরি পোশাক কারখানা। কারণ এতে মাসে $25 কোটি বাড়তি শুল্ক দিতে হবে মার্কিন সরকারকে, যা দেশীয় উদ্যোক্তাদের কাঁধে চাপিয়ে দিতে মরিয়া মার্কিন ক্রেতা প্রতিষ্ঠানগুলো। তৈরি পোশাক শিল্পের বর্তমান চ্যালেঞ্জকে এভাবেই তুলে ধরেন আসন্ন বিজিএমইএ নির্বাচনে সম্মিলিত পরিষদের প্যানেল লিডার। এখন আমাদের সামনে সবচেয়ে বড় সংকট ইউএসএ ট্রাম্প ট্যারিফ। এখন আমাদের ক্রেতা যারা আছেন তারা এটা কিন্তু আমরা যারা ম্যানুফ্যাকচারার আছি আমাদের গাড়ি চাপাই দিচ্ছেন। এটা আমাদের জন্য মরার উপর খাড়ার গা। আমরা যখন কস্টিং করি 3 থেকে 5% প্রফিট মার্জিনের উপর করি, তাহলে অতিরিক্ত 37%
দিতে গেলে তো ফ্যাক্টরি বিক্রি করলে হবে না। শনিবার বিকেলে রাজধানীর উত্তরায় জায়ান্ট বিজনেস টাওয়ারে সম্মিলিত পরিষদের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে সরকার যেন স্থায়ীভাবে বর্ধিত মার্কিন শুল্ক প্রত্যাহারে ট্রাম্প প্রশাসনের সঙ্গে অর্থনৈতিক কূটনীতি জোরদার করে সেই তাগিদও দেন তিনি। আমরা মনে করি উভয় দেশের আলোচনায় এই সমস্যার সমাধান করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। এ সময় যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি কমানো সম্ভব নয়, কারণ দেশটির বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানিও বাড়বে বলে যুক্তি তুলে ধরেন বিজিএমই এর সাবেক সভাপতি ফারুক হাসান। আমাদের মধ্যে থেকে অনেকে বলেছে, সরকার থেকেও বলেছে যে আমরা ট্যারিফ জিরো করে দেব, বাট দিস ইজ নট আনসার। ইম্পোর্ট হয়তো আরও 500 বিলিয়ন, 1 বিলিয়ন, 1.5 বিলিয়ন, 2 বিলিয়ন ডলার বাড়বে, বাট ট্রেড ডেফিসিট যে আছে $6.5 বিলিয়ন, সেটা কিন্তু কমবে না, বরঞ্চ আমাদের এক্সপোর্ট আরও বাড়বে। এ সময় স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের সময়সীমা অন্তত 3 বছরের জন্য পিছিয়ে দেওয়ার আহ্বান জানান বিজিএমইএ নেতারা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এক বছরের বেশি সময় ধরে বন্ধ বেনাপোল বন্দরে ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাক স্ক্যানিং কার্যক্রম। স্ক্যানিং জটিলতায় ঠেকানো যাচ্ছে না বেনাপোল দিয়ে চোরাচালান ও মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি। দ্রুত স্ক্যানিং চালুর তাগিদ বেনাপোল বন্দর কর্তৃপক্ষের। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের তথ্য ও শাওন হোসেনের ছবিতে রিপোর্ট। বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে যেন মিথ্যা ঘোষণায় কোনো পণ্য বা চোরাচালান দেশে ঢুকতে না পারে, তাই বেনাপোল বন্দরের বাইপাস সড়কে বসানো হয়েছে একটি মোবাইল স্ক্যানিং মেশিন। তবে যান্ত্রিক ত্রুটির কারণে 1 বছর ধরে বন্ধ রয়েছে এটি। পরে বেনাপোল বন্দর কার্গো ভেহিকল টার্মিনালে নতুন আরেকটি স্ক্যানিং মেশিন বসানো হয়। 3 মাস আগে এর পরীক্ষামূলক স্ক্যানিং শেষ হলেও পণ্যবাহী কোনো ট্রাক স্ক্যানিং করা হচ্ছে না, ফলে অবাধে বৈধ পথে চোরাচালান এবং অনিয়মের ঘটনা ঘটছে। ভারতের পেট্রাপোল সীমান্তের তথ্য, গেল 1 বছরে পণ্যবাহী ট্রাক থেকে 16টি স্বর্ণ চালান ধরেছে সীমান্তরক্ষী বিএসএফ। প্রায়ই ঘটছে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানির ঘটনা। এই স্ক্যানিং মেশিন পরিচালনায় কোটি কোটি টাকা খরচ হচ্ছে, কিন্তু এটি কোনো কাজে আসছে না। বন্দরে স্ক্যান মেশিন থাকলে আমাদের সুবিধা হয়, আমাদের চোরাচালান হবে না, আমরা সুবিধাভাবে যেতে পারবো, যেতে আসতে পারবো। নিরাপদ বাণিজ্য নিশ্চিত করতে কাস্টমসকে দ্রুত স্ক্যানিং চালুর অনুরোধ করেছে বেনাপোল বন্দর কর্তৃপক্ষ। আমদানি পণ্যের ক্ষেত্রে ঘোষণার বাইরে কোনো পণ্য আসছে কিনা বা নিষিদ্ধ কোনো পণ্য ঢুকছে কিনা সেগুলো নিয়ন্ত্রণ এবং পর্যবেক্ষণ সহ মনিটরিংয়ের জন্য স্ক্যানিংটা চালু থাকা, আমি মনে করি যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বিষয়টি কাস্টমস কর্তৃপক্ষ কর্তৃক নিয়ন্ত্রিত হয়। আমি কাস্টমসকে অনুরোধ করব যে এটি প্রয়োজনের ভিত্তিতে যদি প্রয়োজন হয় তাহলে সে যেন সচল রাখা। বেনাপোল বন্দরে বাণিজ্য নিরাপত্তায় নজরদারিতে কাজ করছে কাস্টমস, বন্দর, বিজিবি এবং সরকারি গোয়েন্দা সংস্থা। সময় সংবাদ, বেনাপোল। দর্শক, এবার জানাবো পুঁজিবাজারের খবর। সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন। সবশেষ বাজার পরিস্থিতি জানাতে নিয়ে যাচ্ছে ডিএসসির ওয়েবসাইটে। একটু জানাতে চাই, সেটি হচ্ছে যে গত সপ্তাহের শেষ কার্যদিবসে কিন্তু আমরা একইভাবে দেখেছিলাম, সেটি হচ্ছে যে নিম্নমুখী প্রবণতায় কিন্তু সূচকের নিম্ন প্রবণতা শেষ হয়েছে কার্যক্রম। আজকেও যেটি দেখছি মিশ্র প্রবণতা, সেটি কিন্তু সপ্তাহের প্রথম কার্যদিবস আমরা দেখছি যে 0 পয়েন্ট বেড়েছে ডিএসসির প্রধান সূচক, 5098 পয়েন্ট অবস্থান করছে। ডিএসসির সরিয়া সূচক সেটি কিন্তু অবস্থান করছে 2 পয়েন্ট কমে 1141 পয়েন্টে। এছাড়া 1 পয়েন্ট কমেছে ডিএসসির বিশেষায়িত সূচকে। এখনও 37,364 শেয়ার হাত বদল হয়েছে, যার বাজার মূল্য 117 কোটি টাকা আমরা দেখছি। সব মিলে বলা চলে যে প্রায় 1.5 ঘন্টা কিন্তু লেনদেনের বিনিময়ে কিন্তু এই অবস্থা, এবং 150টি প্রতিষ্ঠানের মাত্র শেয়ারের দর কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে এবং অপরিবর্তিত অবস্থায় রয়েছে আমরা দেখছি যে 76টি, এবং নিম্নমুখী অবস্থানে রয়েছে 155টি। এছাড়া এখন পর্যন্ত টপ 20টি যদি আমরা বলি, শীর্ষ যে 20টি প্রতিষ্ঠান, 20টি প্রতিষ্ঠানের মধ্যেই বরাবরের মতো কিন্তু আমরা 2 থেকে 3 সপ্তাহ ধরে আমরা দেখছি যে প্রায় শাহিনপুকুর সিরামিক্স প্রতিষ্ঠানটি তাদের কিন্তু শীর্ষ অবস্থানে রয়েছে টপ 20। 23 টাকা 30 পয়সায় প্রতিটি শেয়ার তাদের বিক্রি হচ্ছে। সর্বোচ্চ আমরা দেখছিলাম যে প্রতিষ্ঠান শেয়ারের দর ছিল 50 পয়সা বেড়ে 23 টাকা 80 পয়সা। এছাড়া সর্বনিম্ন দেখছি আমরা 21 টাকা 60 পয়সা ছিল প্রতিষ্ঠানটির শেয়ারের দর। ডিজিআইসি প্রতিষ্ঠানটির শেয়ার দর আমরা দেখছি যে 32 টাকা 30 পয়সায় হাত বদল চলছে। সর্বোচ্চ ছিল 33 টাকা 70 পয়সা, সর্বনিম্ন 30 টাকা 90 পয়সা।
3 নম্বর অবস্থানে রয়েছে একটি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক। আর থার্ড প্রজন্মের ব্যাংক প্রতিষ্ঠানটি 18 টাকা 30 পয়সা তাদের প্রতিটি শেয়ার হাতবদল চলছে। এরপরে রয়েছে বিচ হ্যাচারি প্রতিষ্ঠানটি 4 নম্বর অবস্থানে রয়েছে, 95 টাকা 70 পয়সা ধরে তাদের শেয়ার এখন পর্যন্ত হাতবদল চলছে। 5 নম্বরে রয়েছে একটি মিউচুয়াল ফান্ড, এবি ব্যাংকের ফার্স্ট মিউচুয়াল ফান্ড প্রতিষ্ঠানটি শেয়ারের দর 5 টাকা 10 পয়সা অবস্থান করছে, সর্বোচ্চ ছিল 5 টাকা 40 পয়সা, অর্থাৎ নিম্নমুখী অবস্থানে কিন্তু এখন 5 নম্বর অবস্থানে রয়েছে প্রতিষ্ঠানটি। 6 নম্বরে দেখছি আমরা ইউনিয়ন ইন্স্যুরেন্স, 7 নম্বরে রয়েছে অ্যাপেক্স ফুড, 8 নম্বরে রয়েছে সাজি পাওয়ার প্রতিষ্ঠানটি, সাজি পাওয়ার প্রতিষ্ঠান শেয়ারের দর 38 টাকা 20 পয়সা অবস্থান করছে। এছাড়া অ্যাপেক্স ফুড যেটি 7 নম্বরে রয়েছে সেটা 234 টাকা অবস্থান করছে, আগের প্রাইসও একই অবস্থায় ছিল সর্বোচ্চ। ইউনিয়ন ইন্স্যুরেন্স যেটি আমরা বললাম সেটি কিন্তু অবস্থান করছে 31 টাকা 80 পয়সা দর। সব মিলে বলা চলে যে নিম্নমুখী প্রবণতা, অর্থাৎ সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা খুব কম দেখছি আমরা। সপ্তাহের শেষ কার্যদিবসে কিন্তু একইভাবে শেষ হচ্ছে নিম্নমুখী এবং ঊর্ধ্বমুখী মিশ্র প্রবণতা। সেক্ষেত্রে পুঁজিবাজারে হতাশাজনক অবস্থা কিন্তু বিরাজ করছে এখন পর্যন্ত। এই ছিল আজকের মতো এখন পর্যন্ত দিয়েছি সবশেষ। দেশের সুগন্ধি শিল্পে বিনিয়োগে আগ্রহী বিদেশিরা। বাংলাদেশের আঞ্চলিকতা ও ঋতু বৈচিত্র্যকে তুলে ধরে নতুন ঘরানার সুগন্ধি বাজারজাত করতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি করেন উদ্যোক্তারা। সুগন্ধির প্রতি মানুষের আকর্ষণ সহজাত। শরীরের দুর্গন্ধ দূর করতে যেমন জনপ্রিয় বিভিন্ন ব্র্যান্ডের সুগন্ধি, তেমনি এর ব্যবহারে বাড়ে আত্মবিশ্বাসও। এবার এই সুগন্ধির বাজারে ঋতু বৈচিত্র্যের ছাপ আর আঞ্চলিকতার টানকে অনুভব করতে দেশি বিদেশি উদ্যোগে আষাঢ় ও সিলেট নামে পারফিউম আনার ঘোষণা দিয়েছে দেশীয় ব্র্যান্ড শেকর। শনিবার রাজধানীর একটি 5 তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয় শিগগিরই হাতে পাবেন ব্যবহারকারীরা। মোটামুটি বেশ কয়েকটা রিনাউন্ড কান্ট্রিগুলো ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গেছে। সো এটা আমাদের শুরু, ইনশাল্লাহ নেক্সট কামিং মান্থগুলোতে আমরা আরও ছড়িয়ে দিতে পারবো আমাদের এই পারফিউম শেকর, এবং এই ছড়ানোর সাথে সাথে আসলে আমাদের বাংলাদেশটাও ছড়িয়ে যাবে থ্রু পারফিউমারি। যারা বাংলাদেশকে ফিল করবে তারা শেকরকে ফিল করতে পারবে খুব ইজিলি, কারণ শেকরের মাঝখানে আমরা যেটা রাখার চেষ্টা করেছি সেটা হচ্ছে বাংলাদেশের হেরিটেজ, কালচার আর হচ্ছে সিজন নিয়ে আমরা কাজ করছি। দেশে যেমন সুগন্ধি শিল্পের সুদিন দেখছেন উদ্যোক্তারা, তেমনি সুগন্ধির মাধ্যমে বাংলাদেশের কৃষ্টি কালচার বিদেশে ছড়িয়ে দিতে চান তারা। Bangladesh is growing and still growing. Is a very, historically very young country. So there is a huge future. ছোট ছোট এমন উদ্যোগে বড় বড় বিদেশি বিনিয়োগ আসবে বাংলাদেশে, এমন প্রত্যাশার কথাও জানান উদ্যোক্তারা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। শেরপুরের ঝিনাইগাতিতে রাবার ড্যামের সুবিধা পাচ্ছেন না নদীপাড়ের কৃষক। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে শুষ্ক মৌসুমে ড্যামের উজানে জমানো পানি পৌঁছায় না খেতে। সংশ্লিষ্টদের মাধ্যমে ড্রেনেজ ব্যবস্থা সম্প্রসারণের আশ্বাস কৃষি বিভাগের। শহীদুল ইসলাম হীরার তথ্য ও বাবু চক্রবর্তীর ছবিতে রিপোর্ট। শেরপুরের ঝিনাইগাতি উপজেলার পাহাড়ি এলাকায় শুষ্ক মৌসুমে পানি সংকট থাকে, তাই সেচ সুবিধা দিতে 2016 সালে নলকুড়া ইউনিয়নে মহারশী নদীর উপর রাবার ড্যাম নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এরপর 2018 সালে শুরু হয় কার্যক্রম। রাবার ড্যাম থাকলেও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে সুফল পাচ্ছেন না এখানকার অনেক কৃষক। এই রাবার ড্যামে 3000 একর জমিতে সেচ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও সেচের আওতায় আছে মাত্র 600 একর জমি। 7100 মিটার ড্রেনেজ থাকার পরও এই দশা। তাই ড্রেন সম্প্রসারণের দাবি ক্ষতিগ্রস্ত কৃষকের। অনেকে আবার বাধ্য হয়ে নিজস্ব ব্যবস্থাপনায় বেশি খরচে জমিতে সেচ দিচ্ছেন। এতে বাড়ছে উৎপাদন খরচ, হচ্ছে লোকসান। অনেক জায়গা ড্রেন যাওয়া ছিল দেনাই গে মন করা ভাবে পানি দিতেছে, সাকে খুশি ওকে দেয়। ড্রেন নাঙ্গর দেয় না, আমরা এটা নিজস্ব ফিতা পাইপ কইরা কই এটা আমরা দিয়ে চালাইতেছি। আরো কয়েকটা হেডার ট্যাঙ্কের প্রয়োজন, পানির এখনো সংকটাপন্ন আমাদের কেটে ওঠে নাই। কিছু এলাকা সেখানে পাইপ লাইন সংযুক্ত করলে তাহলে আরো অনেক কৃষক এখানে উপকৃত হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে রাবার ড্যামগুলোর ড্রেনেজ ব্যবস্থা সম্প্রসারণের আশ্বাস কৃষি বিভাগের। বিএডিসি এবং এলজিডির মাধ্যমে আমরা চেষ্টা করব আমাদের এরিয়া যেন বৃদ্ধির মাধ্যমে আমরা কৃষকদেরকে আরো অধিকতর কৃষকদেরকে আমরা সেচের আওতায় নিয়ে আসতে পারি। জাইকার অর্থায়নে প্রায় 9 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় মহারশীর এই রাবার ড্যাম। সময় সংবাদ, শেরপুর। দেখছেন এসময় বাণিজ্য।
বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমেছে ২০ বছরের মধ্যে সর্বনিম্ন। বিনিয়োগ মন্দা কাটাতে জুনে সুদহার কমানোর উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। ঠিক এমন সময় বাড়ানো হলো গ্যাসের দাম, যা বিনিয়োগকারীদের দিচ্ছে ভুল বার্তা। এমন মন্তব্য করে ব্যবসায়ী বলছেন রাজনৈতিক অনিশ্চয়তায় বিনিয়োগ বাড়বে না। আর এ নিয়ে প্রতিবেদনটি আমরা দেখেছি এর আগে। এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন BTM এর সহসভাপতি মোহাম্মদ সালেউজ্জামান খান। এ সময় বাড়িতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা আলোচনায় সরাসরি চলে যাচ্ছি। সেটি হচ্ছে যে বিনিয়োগ পরিস্থিতি যে অবস্থা সর্বনিম্নতে চলে আসছে গত কয়েক বছরের মধ্যে, এখন কি পরিস্থিতি দেখছেন সামনের দিনে? দেখেন, আপনি যদি এই বছরটা আপনাকে দেখেন যে 7 মাস যাবৎ কোনো ব্যাংক থেকে কোনো বিনিয়োগ কিন্তু হয়নি নতুন। আর পুরাতন যে ধরনের ফ্যাক্টরিগুলো আমাদের এখন রানিং আছে তারা কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল ক্রাইসিসে ভোগ করতেছে। তো নতুন বিনিয়োগ আসার জন্য যে পরিবেশ দরকার বাংলাদেশে, সেই পরিবেশটা এই মুহূর্তে আমরা মনে করি বিদ্যমান নাই। তার একটা মেন কারণ হলো পাওয়ার। আমাদের এনার্জি ক্রাইসিস আমরা ভুগতেছি অনেক দিন যাবৎ। সেখানে প্রায় 400% উপরে আমাদের গ্যাসের দাম বাড়ানো হলো শুধু এই সেক্টরেই। এরপরেও কিন্তু আপনি নিরবিচ্ছিন্ন কোনো গ্যাস সংযোগ পাচ্ছি না, এবং বর্তমানে লোডশেডিংয়ের পরিমাণ অনেক বেশি। প্রায় আমার এলাকাতে 4 থেকে 5 ঘন্টার মতো গত 7 দিন যাবৎ লোডশেডিং থাকতেছে, এবং গ্যাসের স্বল্পতার জন্য ফ্যাক্টরিগুলো 50% ইফিসিয়েন্সিতে চলতেছে। আমাদের টেক্সটাইল সেক্টরে যদি কোনো ইন্ডাস্ট্রি চলতে হয় তাকে মিনিমাম 90 to 95% ইফিসিয়েন্সি চলার প্রয়োজন। কিন্তু গ্যাস যদি অন টাইম আমরা না পাই তাহলে এই ফ্যাক্টরিগুলো 50% ইফিসিয়েন্সি চলে, যার ফলে যেই ধরনের ফ্যাক্টরিগুলো অবকাঠামো তৈরি আছে, ওয়ার্কার আছে, অর্ডার আছে, সেই ফ্যাক্টরিগুলো এখন রান করতে পারতেছে না। এর ফলে একটা নেতিবাচক প্রভাব পড়বে আমাদের ব্যাংকিং সেক্টরে। কারণ কোনো শিল্প উদ্যোক্তা যদি কোনো পণ্য বিদেশ থেকে একটা বিষয় জানতে চাই, সেটি হচ্ছে আপনারা দীর্ঘদিন ধরে এই পাওয়ারের সংকট বলছেন, কিন্তু সেক্ষেত্রে যদি বলেন যে উৎপাদনশীলতা কমে যাচ্ছে আপনাদের, এটার কারণে সমাধানটা কি? সমাধান হলো যেটা আমাদের আগেই নেওয়া দরকার ছিল, তো বাংলাদেশের নিজস্ব উদ্যোগে নিজেদের যে গ্যাস তার এক্সপ্লোরেশন করা দরকার ছিল। বিগত 10 বছরে কোনো গ্যাসের অনুসন্ধান কিন্তু আমরা দেখিনি। আমরা দেখেছি বিদেশ থেকে ইম্পোর্ট করার নীতি। তার ফলেই কিন্তু আজকে আমরা সবাই সাফার করতেছি। ইউক্রেন যুদ্ধের পর গ্যাসের দাম বেড়ে যায়, এরপরে কিন্তু আমরা গ্যাস আর ইম্পোর্ট করতে পারিনি ডিউ টু অনেক দাম বেড়ে যাওয়ার কারণে। বাট বর্তমান সরকার নতুন করে উদ্যোগ নিয়েছে যে কিভাবে নতুন করে গ্যাস বাংলাদেশ থেকে আমরা এক্সপোর্ট করতে হবে। এটা সময়ের দরকার, এটা রাতারাতি হবে না। বর্তমানে আমাদের গ্যাসের ডিমান্ড 3000 মিলিয়ন ঘনফুট পার ডে, আমাদের নিজস্ব প্রোডাকশন আছে 2100, আর আমরা ইম্পোর্ট করতেছি 6 থেকে 700। বাট আমার ইম্পোর্ট করার ক্যাপাসিটি আছে 1000। আমি মনে করি এখনই আমাদের 1000 MMCF ঘনফুট গ্যাস ইম্পোর্ট করে আমার বর্তমান যে ফ্যাক্টরিগুলো আছে সেখানে যদি আপনি সাপ্লাই দিতে পারেন, আমরা একটা পজিটিভ রিফ্লেকশন আমাদের ব্যাংকিং সেক্টরে দেখব। এবং আমাদের যে শিল্প উদ্যোক্তারা বিগত 10 বছর 20 বছর ব্যবসা করতেছে সুনামের সহিত, তাদের সুনামটা রক্ষা হবে। এবং নতুন উদ্যোক্তা পাওয়াটা এই মুহূর্তে কঠিন, কারণ আপনার এখানে যেই উদ্যোক্তারা অলরেডি তাদের ফ্যাক্টরি চালাতে পারতেছে না, যদি আপনার তাদেরকেই তাদের যেই বিদ্যুৎ বা গ্যাস সরবরাহ করা, আমি মনে করি এখান থেকে আমাদের প্রতি বছর 10 থেকে 15% গ্রোথ আমরা এখান থেকে দিতে পারবো। আর টাকা থাকলেই কিন্তু ব্যবসায়ী হয়তোবা হওয়া যাবে, বাট শিল্প উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা নাই। আপনারা শিল্প খাতে আপনার বড় একটা অংশ BTM, সেক্ষেত্রে সরকারকে এই যে সংকটকালীন যে আমদানি করা সবকিছু মিলে এই ব্যাপারে সরকারের সাথে কোনো আলোচনা হয়েছে কিনা? দেখেন, আমরা অনেকদিন যাবৎ লাস্টে আমরা BRC-তে আমরা গণশুনানিতে দেখিয়েছি যে গ্যাসের যে মূল্য বর্তমানে আমাদের শিল্প দিচ্ছে তার ব্ল্যান্ডিং প্রাইস হলো, আজকের প্রাইস হলো 22 থেকে 23 টাকা, বাট শিল্প অলরেডি 31 টাকার উপর পেমেন্ট দিতেছে। এর একটাই কারণ যে পুরো বাংলাদেশের 42% মতো গ্যাস ব্যবহার হয় পাওয়ার জেনারেশনের জন্য, এবং সারে দেওয়া হচ্ছে, আমাদের সিএনজিতে দেওয়া হচ্ছে। বাট সবার যে ভর্তুকি, সবাই কিন্তু সিএনজি ছাড়া সবাইকে সাবসিডি প্রাইসে সরকার গ্যাস সাপ্লাই দিচ্ছে। বাট প্রোডাক্টিভিটি কিন্তু একমাত্র শিল্পে, কারণ আপনি জানেন ফরেন কারেন্সি ইম্পোর্ট করার জন্য আমাকে শিল্প দরকার, এবং এই মুহূর্তে আপনি 25% গ্যাস আমরা বিদেশ থেকে ইম্পোর্ট করছি ডলার দিয়ে। যদি এই গ্যাসটা আপনি সঠিক ব্যবহার করতে না পারেন, কোনো প্রোডাক্টিভ খাতে ব্যবহার করতে না পারেন, তাহলে ভবিষ্যতে আপনি এই গ্যাস কেনার জন্য যে ডলার প্রয়োজন তার স্বল্পতা আপনি ফিল করবেন। তাই আমরা গভর্নমেন্টের সাথে বারবার যোগাযোগ করে বলেছি যে শিল্পে নিরবিচ্ছিন্ন গ্যাসের ব্যবস্থা করেন। মাত্র 17% আমরা ক্যাপটিভ জেনারেটর ব্যবহার করি, আর 18% আমরা শিল্পে ব্যবহার করি। এই 35 to 36% গ্যাস আপনি যদি এনশিওর করেন,
আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি বাংলাদেশের ডলারের ক্রাইসিস হবে না। প্রাইস বাড়ানোর ক্ষেত্রে কি প্রভাবটা পড়বে? প্রাইস বাড়ানোর ক্ষেত্রে এখানে একটু আমি দ্বিমত করতেছি প্রাইস বাড়ানোর ক্ষেত্রে, কারণ বর্তমানে যে প্রাইসটি আমরা দিচ্ছি তা কিন্তু আমাদের ইনপুট প্রাইসের থেকেও বেশি, মানে ব্ল্যান্ডিং প্রাইস থেকে দিচ্ছি। আর আমরা প্রতিযোগিতা বিশ্বে কিন্তু আমরা ব্যবসা করি, তার এক্সপোর্টার আমাকে ইন্ডিয়ার সাথে, চায়নার সাথে, পাকিস্তানের সাথে প্রাইসে কম্পিটিটিভ করেই কিন্তু আমাকে একটা পণ্য বিক্রি করতে হয়। যখন বিদেশিরা দেখবে বাংলাদেশের প্রোডাকশন কস্ট অন্য দেশের তুলনায় বেড়ে গেছে, তখন তারা বাংলাদেশ থেকে তাদের প্রোডাক্টটা ইম্পোর্ট করা বন্ধ করে দিতে পারে, এবং আমি মনে করি লং টার্ম একটা নেতিবাচক প্রভাব আমাদের দেশে পড়বে। এতে নতুন বিনিয়োগ তো দূরের কথা, আপনার যে প্রেজেন্ট বিনিয়োগ করা আছে তাকে রক্ষা করাটা কঠিন হয়ে যাবে। তাই আমি মনে করি এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আপনি ভিন্ন প্রাইস দেওয়া উচিত, যার ফলে আপনি ডলার কিন্তু আয় করতে পারবেন। এবং এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি যদি আপনি চলে, তাহলে আপনাকে ডলারের স্বয়ংসম্পন্ন হবেন, যার দ্বারা আপনি ভবিষ্যতে গ্যাসও ইম্পোর্ট করতে পারবেন। কারণ অন্য ইন্ডাস্ট্রি আপনি বাসা বাড়িতে গ্যাস দিচ্ছেন, আমি তার বিপক্ষে না, বাট সেখান থেকে আপনি কোনো ডলার কিন্তু আনতেছেন না। আপনাকে যদি ইম্পোর্ট করেন ডলারের প্রয়োজন, টাকা দিয়ে আপনি সেই প্রয়োজন ফুলফিল হবে না। একটা বিষয় সেটা হচ্ছে যে অনেক ব্যবসা প্রতিষ্ঠান ক্লোজ করে চলে গেছে সরকার পরিবর্তনের পরে। এখন সেটা কি হাওয়াই মিঠার মতো ফুলে ভোপে তারা ব্যাংক থেকে টাকা বের করে নিয়ে চলে গেল, আর আপনারা যারা লিগে যারা ব্যবসায় এখন টিকে আছেন তারা ব্যবসা করছেন, সেক্ষেত্রে আসলে এখন ব্যাংকিং সেবা থেকে সার্বিক এই সেবাগুলো কীভাবে পাচ্ছেন আপনারা? দেখেন, সমাজে ভালো খারাপ সব ধরনের লোক, সব ধরনের প্রতিষ্ঠান পৃথিবীর সব দেশে আছে। তো কিছু প্রতিষ্ঠান তারা আসলে ফ্যাক্টরি চালানোর জন্য ফ্যাক্টরি করে, ব্যাংক থেকে টাকা নিয়ে যাওয়ার জন্য তারা এই ধরনের ইনভেস্টমেন্টগুলো করেছে। সমাজ থেকে যদি আমরা মনে করি আমাদের ব্যাংকিং যে সমাজ, সেখান থেকে কোটি কোটি টাকা আসলে লুট বা বিদেশে পাচার হয়ে গেছে, যার দায়ভার আমি আমার প্রতিষ্ঠান থেকেও কিন্তু সাফার করতেছি, এবং বাংলাদেশের প্রতিটা নাগরিক তার জন্য সাফার করবে। এখন যারা সত্যিকারের ব্যবসায়ী তারা ব্যাংকিংয়ের ফ্যাসিলিটি পাচ্ছে না, তারা সাফার করতেছে। এবং আমি মনে করি বর্তমান গভর্নর সাহেব উনি যথেষ্ট প্রজ্ঞাবান লোক, উনি এই ব্যাপারে জানেন, এবং উনি চেষ্টা করতেছেন যে কিভাবে এই ব্যাংকিং সেক্টরকে আবার ঘুরে দাঁড়ানো যায়, বাট এটা সময় সাপেক্ষ। তাই আমি মনে করি লং টার্ম এবং শর্ট টার্ম আমাদের বিভিন্ন পলিসি নিতে হবে, এবং আমাকে আইডেন্টিফাই করতে হবে বর্তমানে যেই বিজনেসম্যানটা বা যে ফ্যাক্টরি গ্যাসের অভাবে সে ক্লাসিফাইড হয়ে গেল, আর যে ব্যাংক থেকে টাকা নিয়ে বিদেশে চলে গেল সে ক্লাসিফাইড হলো, দুটাকে এক চোখে দেখলে হবে না। তাই গভর্নমেন্টকে খুব ভালোভাবে এই জিনিসটা অ্যাকনোলেজমেন্ট করে যে ফ্যাক্টরিগুলা গ্যাস বা তার ব্যবসায়িক লসের জন্য প্রবলেম ফেস করে তাদেরকে উত্তোলন করে ওই ফ্যাক্টরিগুলোকে চালু করার ব্যবস্থা করতে হবে। যুক্তরাষ্ট্রের ট্যারিফ নিয়ে যদি কথা বলি, ট্যারিফের প্রভাবটা কীভাবে দেখছেন? যুক্তরাষ্ট্রের প্রায় ট্যারিফের প্রতিদিন আপনারা জানেন নতুন নতুন ট্যারিফ আসতেছে, আমরা প্রতিদিন বিশ্ব মিডিয়া দেখতেছি। আমি মনে করি চায়নার সাথে আমেরিকার এখন পর্যন্ত যে প্রবলেমটা আছে তা আমাদের জন্য হয়তো বা ভালো দিকে যাবে, কারণ চায়নার অল্টারনেটিভ হিসেবে পুরো পৃথিবী, ইন্ডিয়া, বাংলাদেশ, ভারত, বিভিন্ন দেশ, পাকিস্তান, ভারত আছে, সেখান থেকে কিন্তু তার অল্টারনেটিভ সোর্স খুঁজবে। তাই আমি মনে করি এটাকে আমি প্রবলেম না, এটা বাংলাদেশের অপরচুনিটি হিসেবে আমি মনে করতেছি। আর আমাদের সাথে ইউএসএর কিন্তু ট্রেড যে গ্যাপ, এটা কিন্তু খুব বেশি আসলে না, এটা মাত্র $6 বিলিয়ন গ্যাপ আছে। আমরা অলরেডি ইউএসএর সাথে যোগাযোগ করেছি, যেখানে বাংলাদেশ এম্বাসি আছে, যে আমরা প্ল্যানিং করেছি ইউএস থেকে আমরা কটন ইম্পোর্টটা বাড়িয়ে দিব। এবং বর্তমান ইউএস গভর্নমেন্টের একটা সার্কুলার আছে, 25% যদি ইউএসএর কোনো পণ্য ব্যবহার করে কোনো প্রোডাক্ট আমরা ইউএসএতে এক্সপোর্ট করি, তাহলে সেই ক্ষেত্রে ট্যারিফ হবে 10% অনলি, যেখানে আমরা 15 + 10 এখন দিচ্ছি। তাই আমি মনে করি বর্তমান সরকার এ ব্যাপারে নলেজেবল, ওনাদের সাথে আমেরিকার ভালো সম্পর্ক আছে, আমরা এটাকে হাইলাইট করতে পারলে আমাদের বাংলাদেশে ইউএসের এক্সপোর্টটা হয়তো বা বেড়ে যাবে। বাট সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই আমাদের বিদ্যুৎ এবং গ্যাসের সাপ্লাই আনইন্টারেপ্ট লাগবে, আনইন্টারেপ্ট না হলে দেখা যাবে ভালো ভালো কোম্পানি বন্ধ হয়ে যাবে। ছোট্ট করে জানতে চাই, ভারত থেকে সুতা আমদানি বন্ধ, ইউএস থেকে আপনারা বাড়াতে চাচ্ছেন, সেক্ষেত্রে দেশীয় শিল্প কি অবস্থা দাঁড়াবে? খুব ছোট্ট করে। ভারত থেকে সুতা আমদানি কিন্তু বন্ধ না, এটা একটা মিস আইডিয়া। ভারত থেকে সুতা আমদানি ওপেন আছে, যেটা বাই সি পোর্টে। আমরা শুধু বলেছি যে বেনাপুল বন্দর একটা অসুরক্ষিত বন্দর, আমরা মনে করি চিটাগংয়ের তুলনায়। তাই আমাদের কাছে তথ্য আছে, যেটা আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখেছি, যে বেনাপুল বন্দর দিয়ে যখন সুতা আসে মিসডিক্লারেশন হওয়ার সম্ভাবনা বেশি চিটাগংয়ের তুলনায়, এবং সেখানে পার্সপেন অ্যালাউ করা আছে, যে জন্য বিভিন্ন হায়ার কোন মাল বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে। আমরা শুধু বলেছি বেনাপুল বন্দরটা আপাতত বন্ধ রেখে চিটাগং বন্দরের মাধ্যমে যাতে সুতা আমদানি হয়। এবং আমাদের দ্বিতীয় দাবি, চিটাগং বন্দর দিয়েও যত সুতা আসবে তা যাতে চেক করা হয়,
এবং চেকের নামে যাতে হয়রানি না করা হয়। তবে শুধু বেনাপোলে বন্ধ থাকবে, শুধুমাত্র বেনাপোল বাইরেও বন্ধ। অনেক ধন্যবাদ আমাদের সাথে এই স্মৃতি এসে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আলোচনা করছিলাম বিনিয়োগ পরিস্থিতি এবং সার্বিক ব্যবসা বাণিজ্য সম্পর্কে। আমাদের সাথে আলোচনায় যুক্ত ছিলেন বিটিএম এর সহসভাপতি সালেউজ্জামান খান। হবিগঞ্জ নেত্রকোনার হাওর অঞ্চলে শুরু হয়েছে বোরো মৌসুমের ধান কাটার উৎসব। এবার ফলন ভালো হয় খুশি কৃষক। ঝুঁকি এড়াতে ৮০% পাকলেই ধান কাটার পরামর্শ কৃষি বিভাগের। হবিগঞ্জ থেকে রাশেদ আহমেদ এবং নেত্রকোনা থেকে আলপনা বেগমের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। হাওরের মাঠে মাঠে সোনালী ফসল, পাকা ধানের শীষে দুলছে কৃষকের স্বপ্ন। হবিগঞ্জের বিভিন্ন হাওরে শুরু হয়েছে বোরো ধান কাটার উৎসব। চলতি বছর বাড়তি যত্নের কারণে বাম্পার ফলন হয়েছে। জেলার বানিয়াচং, আজমিরিগঞ্জ, নবীগঞ্জ ও লাখাই উপজেলায় ধানের আবাদ হয়েছে বেশি। ভালো ফলন হওয়ায় খুশি কৃষকরা। কষ্টে অর্জিত ধানের সঠিক মূল্য চান তারা। শ্রমিক ও হারভেস্টার মেশিন দিয়ে এ পর্যন্ত ৫% বেশি ধান কাটা হয়ে গেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা ধান কাটতেছি, এক মন ধরে এক মন আমরা দিতেছে, আমরা ভালোভাবে সংসার তুলতেছে। আশা করি টাইমের ভিত্তিতে আমরা ধান কাটতে শেষ করতে পারবো। আমরা পাওয়া যেতেছে না, সরকার দিন মেশিন দিয়ে আমরা একটু সহযোগিতা করে হয়তো আমরা একটু ধানটা বাঁচবো, না তো আমরা তুলল। যে খরচ গেছে যদি আমাদের প্রাপ্ত দাম না পাই ধানের, তাহলে আমাদের গৃহস্থ করার কোনো মানে নাই। সরকারের কাছে ওইটি আমাদের আবেদন রইল যে আমরা উচিত মূল্য চাই, আমরা ধান বেচলে যাতে চলতে পারি। নেত্রকোনার হাওরগুলোরও একই অবস্থা, তবে দেখা দিয়েছে শ্রমিক ও কম্বাইন্ড হারভেস্টার মেশিনের সংকট। এ নিয়ে দুশ্চিন্তায় কৃষক। ৮০% পাকলেই ধান দ্রুত কেটে ঘরে তোলার পরামর্শ কৃষি বিভাগের। আর হারভেস্টার মেশিন সংকটের বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। মেঘ বৃষ্টি আইলে যদি পানি বাইরে গেছে তো ধান তোলা অসম্ভব হয়ে যাবে, তখন তো আমরা একটা দুর্ভোগে হয়ে যাই। মেশিন পাইতাছি না, নিজেরটা নিজেই কাটলাম। আবহাওয়া অধিদপ্তর থেকে যে সকল মেসেজ আসতেছে 5 দিন, 3 দিন বা 7 দিন মেয়াদি, এই মেসেজগুলো আমরা কৃষককে দেওয়ার চেষ্টা করতেছি। বৃষ্টি হোক, যদি শিল না পড়ে আর কি, যেন বড় ধরনের কোনো সমস্যা না হয়, তাহলে নির্বিঘ্নে কৃষক ধান সংগ্রহ করতে পারবে। এই বছর আমাদের টার্গেট যে 80% জমির ধান যাতে আমরা কম্বাইন্ড হারভেস্টার দ্বারা কর্তন করতে পারি। সেটার জন্য মাঠ পর্যায়ে আমাদের পর্যাপ্ত মনিটরিং আছে। যদি কোনো এলাকায় কোনো হাওরে মেশিনের কোনো সংকট থাকে, সেই ক্ষেত্রে আমি একটু অনুরোধ রাখবো যে কৃষকরা যদি আমাদের স্থানীয় কৃষি অফিসের সাথে যোগাযোগ রাখেন, তাহলে আমরা আমাদের জেলায় যেখানে মেশিনের সরবরাহ বেশি আছে, প্রাপ্যতা বেশি আছে, সেখান থেকে এই সমন্বয় করে যাতে তারা ধানটি কাটতে পারেন, সেই ব্যাপারে আমরা সর্বাত্মক প্রচেষ্টা করব। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর হবিগঞ্জে ১,২৩,৮৪৭ হেক্টর ও নেত্রকোনায় ১,৮৫,৪৬০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। দেখছেন এসময় বাণিজ্য। সিলেটে উচ্চশিক্ষা ও স্থায়ীভাবে কম খরচে বিদেশে পাড়ি জমানোর বিষয়ে স্থানীয়দের পরামর্শ দিতে সেমিনার আয়োজন করেছে এডু ব্রড লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। শনিবার বিকেলে নগরীর জল্লার পাড় এলাকায় একটি হোটেলের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শিক্ষা ও স্থায়ীভাবে বসবাসের জন্য যারা কম খরচে বিদেশে যেতে চায়, তাদের করণীয় সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা দেন আয়োজকরা। এরই সঙ্গে ইউরোপের দেশগুলোয় বাংলাদেশিদের কর্মসংস্থান তৈরির পাশাপাশি উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রতিষ্ঠানের নানা কর্মসূচি সম্পর্কে ধারণা দেওয়া হয় সেমিনারে। বিশ্ববাজারের সঙ্গে পাল্লা দিয়ে দেশের বাজারেও বাড়ছে মূল্যবান ধাতু স্বর্ণের দাম। মাস ব্যবধানে দেশের বাজারে বেড়েছে প্রায় 10,000 টাকা, বিশ্ববাজারে বেড়েছে প্রায় 10%। বিশ্ববাজারের সঙ্গে দেশের বাজারেও স্বর্ণের দাম যেন ছুটছে লাগামহীন ঘোড়ার মতো। প্রতিনিয়ত বাড়ছে মূল্যবান এ ধাতুর দাম। শনিবারও সবচেয়ে ভালো মানের অর্থাৎ 22 ক্যারেটের প্রতি ভরির দাম বেড়েছে 2,624 টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস জানিয়েছে, রোববার থেকে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে 1,67,833 টাকা। দেশের বাজারে এটি এখন পর্যন্ত এই মূল্যবান ধাতুর সর্বোচ্চ দাম। এছাড়া 21 ক্যারেট 1,60,205 টাকা, 18 ক্যারেট 1,37,309 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে 1,13,491 টাকায়।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন দেশে পণ্য আমদানিতে উচ্চ হারে শুল্ক আরোপে বৈশ্বিক বাণিজ্যে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। এর জন্য বিশ্ববাজারে বাড়ছে স্বর্ণের দাম। বৃহস্পতিবার লেনদেনের শুরুতে রেকর্ড উচ্চতায় উঠলেও পরে দাম কিছুটা কমে যায়। ট্রেডিং ইকোনমিক্সের তথ্য, বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের দাম $3,326। তবে মাস ব্যবধানে বিশ্ববাজারে এই মূল্যবান ধাতুটির দাম প্রায় 10% বেড়েছে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। 20 বছরের মধ্যে সর্বনিম্নে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি, বিনিয়োগ বাড়াতে সুদ হার কমাচ্ছে কেন্দ্র ব্যাংক, শিল্পে গ্যাসের দাম বৃদ্ধি দিচ্ছে ভুল বার্তা। বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে ক্ষতির মুখে পড়বে 1000 তৈরি পোশাক কারখানা, স্থায়ীভাবে প্রত্যাহারে কৌশলী আলোচনা চালিয়ে যাওয়ার পরামর্শ। এবং 1 বছর বেশি সময় ধরে অচল বেনাপোল বন্দরের স্ক্যানিং মেশিন, ঠেকানো যাচ্ছে না চোরাচালান ও মিথ্যা ঘোষণায় আমদানি, দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ বন্দর কর্তৃপক্ষের। এই ছিল এই সময় বাণিজ্য। সঙ্গে থাকুন সময়।